দেখো, আজকের আলোচ্য বিষয়বস্তু হলো গোলীয় দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব। প্রতিবিম্ব জিনিসটা কি? এক কথায় হচ্ছে আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে আয়নায় যে ছবিটা দেখতে পাই, সেটা আসলে কি? সেটা আসলে হচ্ছে আমাদের প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তো প্রতিবিম্ব গঠিত হতে গেলে আলোর প্রতিফলন বা প্রতিসরণ, কি কি বলা হলো? আলোর প্রতিফলন কিংবা প্রতিসরণ, এই দুটার জন্য হচ্ছে প্রতিবিম্ব গঠিত হয়। তো এদের মধ্যে আমরা গোলীয় দর্পণে যে প্রতিবিম্বটা গঠিত হয় সেটা হচ্ছে আলোর প্রতিফলনের জন্য গঠিত হয়। বোঝা গেল? প্রতিবিম্ব গঠিত হতে গেলে প্রতিফলন প্রতিসরণ যে কোনো একটা হলে চলবে। তো এদের মধ্যে গোলীয় দর্পণে আমরা আলোর কোন ধর্মটাকে কাজে লাগাই? সেটা হচ্ছে প্রতিফলন ধর্মটাকে কাজে লেগে আমরা কি করি? গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠন করি। হয়েছে? তো এই প্রতিবিম্ব হয় আবার দু প্রকারের হয়। প্রতিবিম্ব কি কি হয়? প্রতিবিম্ব দুই প্রকারের, একটা হচ্ছে সদ্বিম্ব হয় আর একটা হচ্ছে অসদ্বিম্ব হয়। প্রতিবিম্ব কয় প্রকারের হয়? প্রতিবিম্ব, এই যে প্রতিবিম্ব, এটা হচ্ছে দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে সদ্বিম্ব হয় আর একটা হচ্ছে অসদ্বিম্ব হয়। সদ্বিম্ব আর একটা হচ্ছে অসদ্বিম্ব। এবার হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে সেই প্রতিবিম্বটা সদ্বিম্ব না অসদ্বিম্ব? কিভাবে বুঝবো? যদি গোলীয় দর্পণ দ্বারা প্রতিফলনের পর আলোকরশ্মি কোনো বিন্দুতে মিলিত হয়, কি বলা হলো? গোলীয় দর্পণ দ্বারা প্রতিফলনের পর আলোকরশ্মি কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে সেটা উৎপন্ন করবে সদ্বিম্ব। আর যদি মিলিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেটা কি হবে? অসদ্বিম্ব। বুঝা গেল? গোলীয় দর্পণ দ্বারা প্রতিফলনের পর যদি আলোকরশ্মি কোনো বিন্দুতে মিলিত হয়, কি হয়? মিলিত হয়, তাহলে সেটা কি হবে? সদ্বিম্ব। আর যদি মিলিত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ এমনিতে মিলিত হবে না, ওই আলোকরশ্মি যদি আমরা পিছন দিকে বাড়াই, তাহলে দেখবো যে সেখান থেকে আসছে বলে মনে হয়, তাহলে সেটা কি গঠিত হবে? অসদ্বিম্ব। হয়েছে? এরপরে আমরা হচ্ছে গোলীয় দর্পণ দ্বারা কিভাবে সদ্বিম্ব এবং অসদ্বিম্ব হয় সেগুলোর চিত্রগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে আঁকব। হয়েছে? তো গোলীয় দর্পণ দ্বারা একমাত্র অবতল দর্পণই সদ্বিম্ব গঠন করতে পারে। উত্তল দর্পণ শুধুমাত্র একটি মাত্র ক্ষেত্রে বা একটি মাত্র বিষয়ে সদ্বিম্ব গঠন করতে পারে। কোন দর্পণ? উত্তল দর্পণ। কটা ক্ষেত্রে? একটি মাত্র ক্ষেত্রে। সেটা কি ক্ষেত্রে? যদি বস্তুটা অসদ্বিম্ব হয়, তাহলে উত্তল দর্পণ সদ্বিম্ব গঠন করতে পারে। বোঝা গেল? তাহলে উত্তল দর্পণ কোন ক্ষেত্রে সদ্বিম্ব গঠন করে? যদি বস্তুটা অসদ্বিম্ব হয়, তাহলে উত্তল দর্পণ সদ্বিম্ব গঠন করে। আর কোন ক্ষেত্রে উত্তল দর্পণ কোনো সদ্বিম্ব গঠন করতে পারে না। শুধুমাত্র যদি বস্তুটা অসদ্বিম্ব হয়, তবেই উত্তল দর্পণ সদ্বিম্ব গঠন করতে পারে। আর সমস্ত সদ্বিম্ব হচ্ছে অবতল দর্পণ হচ্ছে গঠন করে। তো আমরা বেশিরভাগ চিত্র হচ্ছে অবতল দর্পণ একেই করব, কারণ একমাত্র অবতল দর্পণই সদ্বিম্ব গঠন করতে পারে। স্যার, তাহলে কি অবতল দর্পণ অসদ্বিম্ব গঠন করেনি? অবতল দর্পণ অসদ্বিম্ব গঠন করে। অবতল দর্পণ দুটাই করে, সদ্বিম্বও করে অসদ্বিম্বও করে। বোঝা গেল? এবার দেখো কিভাবে হচ্ছে অবতল দর্পণ সদ্বিম্ব গঠন করে। একটা অবতল দর্পণ আঁকা যাক। এইটা ধরো হচ্ছে একটা কি দর্পণ? গোলীয় দর্পণ। এটা এবার হয়ে গেল, এটা কি দর্পণ? অবতল দর্পণ। এটাকে কি বলা হয় অবতল দর্পণের? একে আমরা প্রকাশ করি এক্স। এটাকে আমরা লিখব সি। সি মানে কি? বক্রতা কেন্দ্র। এটাকে আমরা লিখব এফ। এফ মানে কি? ফোকাস। এটাকে আমরা লিখব পি। আর এটা লিখব M1 M2। হয়েছে? এবারে হচ্ছে আমরা বস্তুকে বিভিন্ন জায়গায় রাখবো, দিয়ে প্রতিবিম্বের অবস্থান আর প্রকৃতি দেখব। কি বলা হলো? বস্তুকে রাখো বিভিন্ন জায়গায়,
স্যার কোথায় কোথায়? একবার ধরো বক্রতা কেন্দ্রের বাইরে রাখবো, একবার পুরাপুরি বক্রতা কেন্দ্রে রাখবো, একবার বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে রাখবো, আর একবার ফোকাস আর মেরুর মধ্যে রাখবো। বোঝা গেল? বস্তুকে একবার বক্রতা কেন্দ্রের বাইরে রাখবো, একবার হচ্ছে বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে রাখবো, একবার বক্রতা কেন্দ্রেই রেখে দেবো পুরা, আর একবার ফোকাস আর মেরুর মধ্যে রাখবো। দিয়ে কি লক্ষ্য করবো? দিয়ে লক্ষ্য করবো যে প্রতিবিম্বটা কোথায় গঠিত হচ্ছে, তার আকার ছোট হচ্ছে না বড় হচ্ছে, অর্থাৎ সে সদ্বিম্ব হচ্ছে না অসদ্বিম্ব হচ্ছে, আমরা হচ্ছে সেইগুলো কি করব, সেইগুলো হচ্ছে লক্ষ্য করব। বোঝা গেল? এবার প্রথম আমরা কি করি, প্রতিবিম্বকে হচ্ছে প্রতিবিম্ব না বস্তুকে, এক্ষেত্রে তো আমরা বস্তুর ছবি আঁকবো না, এক্ষেত্রে বস্তুকে হচ্ছে আমরা একটা রেখা দ্বারা প্রকাশ করবো যে এটা হচ্ছে বস্তুর হাইট বা উচ্চতা। কিরকম? ধরো এরকম একটা রেখা দ্বারা প্রকাশ করলাম, দিয়ে এই মাথায় তীর চিহ্ন। মাথায় তীর চিহ্ন মানে কি? এর মাথাটা হচ্ছে এই দিকে আছে। বোঝা গেল? এবার দেখো, তাহলে এক্ষেত্রে আমরা বস্তুকে কি করব, একটা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করব। এই তীর চিহ্নের মাথাটা হবে বস্তুর মাথা, আর তীর চিহ্নের উচ্চতাটা হবে বস্তুর উচ্চতা। বস্তুটা আছে এত বড়। এবারে আমরা দুটা আলোক রশ্মি নিব। কটা আলোক রশ্মি নিব? দুটা আলোক রশ্মি। স্যার কোন কোন আলোক রশ্মি? একটা আলোক রশ্মি হচ্ছে সমান্তরাল ভাবে যাবে, আর একটা আলোক রশ্মি হচ্ছে বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। কি বলা হলো? একটা আলোক রশ্মি সমান্তরাল, আর একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে। তোমরা খাতায় স্কেল দিয়ে আঁকবে, দিলে পুরো সুবিধা হবে। তো প্রথমে হচ্ছে একটা আলোক রশ্মি পুরো সমান্তরাল ভাবে নিয়ে আসো। সমান্তরাল আলোক রশ্মিটা এলো। তো আমরা পড়েছি যে সমান্তরাল আলোক রশ্মি কোনো গোলীয় দর্পণ দ্বারা প্রতিফলিত হলে ফোকাস দিয়ে যাবে। কোন দিকে দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। তাহলে একে তিনটে ফোকাস দিয়ে নিয়ে আসো। কোন দিকে যাবে? এই হচ্ছে এইদিকে হচ্ছে ফোকাস দিয়ে চলে গেল। হয়েছে? তাহলে কোন সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে কোন দিক দিয়ে গেল? ফোকাস দিয়ে গেল। এটা একটা ছবি। সব ক্ষেত্রে একটা আলোক রশ্মি কি হবে? সমান্তরাল হবে, আর প্রত্যেকটা আলোক রশ্মি হচ্ছে তার মাথা থেকে আসবে। আর দু নম্বর আলোক রশ্মি কি হবে? দু নম্বর আলোক রশ্মি হচ্ছে বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। তাহলে বল, আগের দিন বলা ছিল যে কোন আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, কোন আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, তাহলে সে প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? যেই পথ দিয়ে এসেছিল আবার সেই পথ দিয়ে ফিরে যাবে না, এই দিক দিয়ে এসে করে সে হচ্ছে আবার এই দিকে ফিরে যাবে। বোঝা গেল? দুটো আলোক রশ্মি নিতে হবে। একটা আলোক রশ্মি দুটো আলোক রশ্মি উৎপন্ন করতে থাকে এদের মাথা থেকে। একটা আলোক রশ্মি সমান্তরাল ভাবে যাবে, যে প্রতিফলনের পর কোন দিকে যাবে? ফোকাস দিয়ে যাবে। আর আলোক রশ্মি কোন দিকে যাবে? বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। কোন দিকে যাবে? বক্রতা হচ্ছে কেন্দ্র দিয়ে যাবে। হয়েছে? বোঝা গেল? এরপরে কি হবে? এর ফলে কি হবে? এর ফলে দেখো, এই দুটো আলোক রশ্মি এই বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুতে কি হয়েছে? মিলিত হয়েছে। তো এই বিন্দু থেকে আমি প্রধান অক্ষের উপর হচ্ছে একটা লম্বভাবে সরলরেখা অঙ্কন করব। এই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর লম্বভাবে আমি একটা কি করব? সরলরেখা অঙ্কন করব। আর যেই বিন্দুতে মিলিত হয়েছে সেই দিকে তীর চিহ্নটা দেবো। তীর চিহ্নটা তাহলে এই দিকে হবে। চিহ্নটা তাহলে কি হবে? এই দিকে হবে। তো এইটা হলো হচ্ছে প্রতিবিম্ব। এটা হলো প্রতিবিম্ব। এটা হলো প্রতিবিম্ব। বোঝা গেল? এবারে হচ্ছে আমাকে ধরো, যদি আমি যদি এরকম করি, ধরো এটা ধরো এ বি, আর হচ্ছে এটা ধরো এ বি। দেখো আমি মাথাগুলো বি বি রেখেছি, আর এটা এ রেখেছি। এবারে আমাকে কি করতে হবে? এই প্রতিবিম্বের অবস্থান, বৈশিষ্ট্য, প্রকৃতি সমস্ত নির্ণয় করতে হবে আস্তে আস্তে। পুরো পরীক্ষায় 3 নাম্বারের আসে। তো প্রথমে হচ্ছে আমরা এই প্রতিবিম্বের অবস্থানটা লিখব। প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? বস্তু কোথায় ছিল? বস্তুর অবস্থান কোথায়? বস্তু হচ্ছে বক্রতা কেন্দ্রের বাইরে। বস্তু কোথায় ছিল?
বক্রতা কেন্দ্রের থেকেও বাইরে, তো বস্তুর অবস্থান হচ্ছে বক্রতা কেন্দ্রের বাইরে। প্রতিবিম্বের অবস্থান কোথায়? প্রতিবিম্বের অবস্থান কি লিখবে? বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়? বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। কার অবস্থান? এটা হচ্ছে আমার প্রতিবিম্বের অবস্থান। একটা পয়েন্ট লেখা শেষ। প্রতিবিম্বের বৈশিষ্ট্য একটা পয়েন্ট কি? প্রতিবিম্বের অবস্থান হয়ে গেল। 2 নম্বর কি জিজ্ঞেস করে? 2 নম্বর জিজ্ঞেস করে যে প্রতিবিম্ব সমশীর্ষ না অবশীর্ষ। তার সমশীর্ষ মানে কি আর অবশীর্ষ মানে কি? কি বলা হলো? প্রতিবিম্ব সমশীর্ষ না অবশীর্ষ? সমশীর্ষ না প্রতিবিম্ব অবশীর্ষ? সমশীর্ষ না অবশীর্ষ কি করে বুঝবো? যদি বস্তুর মাথা আর প্রতিবিম্বের মাথা একই দিকে থাকে তাহলে সমশীর্ষ। মাথাগুলো সব একই দিকে থাকবে না, সমশীর্ষ। আর যদি বস্তুর মাথা প্রতিবিম্বের মাথা উল্টা দিকে থাকে তাহলে হবে অবশীর্ষ। বোঝা গেল? বস্তুর মাথা প্রতিবিম্বের মাথা একই দিকে থাকলে সমশীর্ষ, বস্তুর মাথা প্রতিবিম্বের মাথা উল্টা দিকে থাকলে অবশীর্ষ। তাহলে এখানে চিত্র দেখে বলো সমশীর্ষ হবে না অবশীর্ষ হবে? অবশীর্ষ। বস্তুর মাথা কোন দিকে? উপরের দিকে। প্রতিবিম্বের মাথা কোন দিকে? নিচের দিকে। তাহলে উল্টা। তাহলে এখানে প্রতিবিম্ব প্রকৃতি কি হবে স্যার? অবশীর্ষ হবে। কি হবে? অবশীর্ষ। এটা ক্লিয়ার? তাহলে প্রতিবিম্বের অবস্থান হলো, প্রতিবিম্বের প্রকৃতি হলো। হয়েছে। এবারে 3 নম্বর হচ্ছে যেটা সদ্বিম্ব হবে না অসদ্বিম্ব হবে? সদ্বিম্ব হবে না অসদ্বিম্ব হবে? সদ্বিম্ব और অসদ্বিম্ব। তাহলে কি করে বুঝবো? এই প্রথম দিন বলেছিলাম, কি বলেছিলাম? প্রথম দিন কি বলেছিলাম? সদ্বিম্ব মানে অসদ্বিম্ব হবে। এক্ষুনি তো বললাম। কি বললাম? যদি মিলিত হয় তাহলে সদ্বিম্ব, আর যদি মিলিত হচ্ছে বলে মনে হয় অসদ্বিম্ব। এখানে দেখো একটা বিন্দু তো মিলিত হয়েছে, তাহলে এখানে কি হবে? এখানে সদ্বিম্ব। যেহেতু এক্ষেত্রে আলোক রশ্মি একটা বিন্দু মিলিত হয়েছে তাহলে এখানে কি হবে? সদ্বিম্ব। হয়েছে। এরপরে জিজ্ঞেস করে যে বস্তু থেকে প্রতিবিম্ব আকারে বিবর্ধিত হয়েছে, মানে আকারে বড় হয়েছে না খর্বাকার হয়েছে, আকারে ছোট হয়েছে। এরপর একটা বৈশিষ্ট্য কি জিজ্ঞাসা করে? বিবর্ধিত হয়েছে না হচ্ছে খর্বাকার হয়েছে। বিবর্ধিত মানে কি? আকারে বড়। খর্বাকার মানে কি? আকারে ছোট। তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য কি লিখবো? বিবর্ধিত না খর্বাকার। বিবর্ধিত না খর্বাকার। প্রতিবিম্ব কোনটা স্যার? এইটা। বস্তু কোনটা? এইটা। কোনটা বড়? বস্তু না প্রতিবিম্ব? বস্তু আকারে বড়, প্রতিবিম্ব আকারে ছোট। তাহলে প্রতিবিম্ব আকারে ছোট মানে কি হবে? প্রতিবিম্ব খর্বাকার হবে। প্রতিবিম্ব যদি আকারে বড় হতো তো প্রতিবিম্ব বিবর্ধিত, প্রতিবিম্ব আকারে ছোট তাই প্রতিবিম্ব কি হবে? খর্বাকার। হয়েছে। 4, 5 নম্বর হচ্ছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন একে আমরা প্রকাশ করি এম দ্বারা। কি দ্বারা? এম দ্বারা। রৈখিক বিবর্ধনকে আমরা কি কোন চিহ্ন দ্বারা প্রকাশ করি? এম দ্বারা। এবার স্যার রৈখিক বিবর্ধন কি? রৈখিক বিবর্ধনটা কি একটু পরে বলছি। রৈখিক বিবর্ধনের মানটা হয় 1-এর থেকে ছোট, 1-এর সমান, 1-এর থেকে বড়। কটা মান হয়? 1-এর থেকে ছোট, 1-এর থেকে বড়, 1-এর থেকে সমান। মানে এম 1-এর থেকে বড় হবে না এম 1-এর থেকে সমান হবে না এম 1-এর থেকে ছোট হবে। এটা কোনটা হবে? স্যার কোনটা কোন ক্ষেত্রে বুঝবো? দেখো এম 1-এর থেকে বড়, যদি প্রতিবিম্ব আকারে বড় হয় তাহলে এম এর মানও 1-এর থেকে বড় হবে।
মানে স্যার যদি বিবর্ধিত হয় তাহলেও এম এর মান কত হবে, একের থেকে বড়। যদি বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হয় তাহলে এম এর মান একের সঙ্গে সমান। আর যদি বস্তুর থেকে প্রতিবিম্ব ছোট হয় তাহলে এম এর মান একের থেকে কম। একের থেকে বেশি মানে কি, প্রতিবিম্ব আকারে বড়। একের সমান মানে কি, প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সঙ্গে সমান। একের থেকে ছোট মানে কি, প্রতিবিম্বের আকার বস্তুর আকার থেকে কম। সবসময় প্রতিবিম্বের আকার বস্তুর থেকে। তাহলে এখানে প্রতিবিম্বের আকার বস্তুর থেকে কম না বেশি? প্রতিবিম্বের আকার বস্তুর থেকে কম, খর্বাকার। তাহলে এটা হবে m less than 1। বোঝা গেল? আকারে ছোট হলে একের থেকে কম হবে, আকারে বড় হলে একের থেকে বেশি হবে, আর আকারে সমান হলে একের থেকে সমান হবে। এইভাবে হচ্ছে আমাদের একটা চিত্র এঁকে তার এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তো যদি বলবে যে বস্তু যদি বক্রতা কেন্দ্রের বাইরে থাকে তাহলে গঠিত প্রতিবিম্বের অবস্থান সহ বৈশিষ্ট্য লেখো। তাহলে অবস্থান কি হবে? তার প্রতিবিম্ব হবে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। প্রতিবিম্ব আকারে কি হবে? আকারে হচ্ছে খর্বাকার হবে, অবশীর্ষ হবে, প্রকৃতি কি হবে? সদ্বিম্ব হবে। আর রৈখিক বিবর্ধন কত হবে? একের থেকে ছোট। যেহেতু আকারে ছোট তাই রৈখিক বিবর্ধন কি হবে? একের থেকে ছোট। বুঝা গেল এই কেসটা? এবারে দেখো রৈখিক বিবর্ধন কি। তো রৈখিক বিবর্ধনকে আমরা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করি? এম দ্বারা। রৈখিক বিবর্ধন বলছে কোন বস্তুর প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকারের অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন। কি বলা হলো? কোন বস্তুর প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার তার অনুপাতটাকে কি বলা হয়? রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন এম সমান কি? এম সমান হচ্ছে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। বোঝা গেল? প্রতিবিম্বের আকার বাই হচ্ছে বস্তুর আকার। এখানে আমার প্রতিবিম্বের আকার মানে কি? প্রতিবিম্বের উচ্চতা দিয়ে প্রকাশ করি প্রতিবিম্বের আকার মানে। এবারে যেহেতু হচ্ছে এম দুটি সমজাতীয় রাশির অনুপাত, মানে কি? আকার বাই আকার, উচ্চতা বাই উচ্চতা। দেখো যেহেতু হচ্ছে রৈখিক বিবর্ধন দুটো সমজাতীয় রাশির অনুপাত, আকার বাই আকার, তাই এদের কোনো একক হয় না। এটা হচ্ছে কি? হচ্ছে এককহীন রাশি, এককহীন ভৌত রাশি। আর একটা নতুন পেয়ে গেলাম এককহীন ভৌত রাশি, সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন। হয়েছে? তাহলে এর মাত্রা কত হবে? এর মাত্রা 1 হবে। মাত্রা কত হবে? মাত্রা 1। মানে 1 মানে কি? m0 l0 t0। এর মাত্রা হবে m0 l0 t0। এটি শুধুমাত্র একটা সংখ্যা। এটি শুধুমাত্র কি একটা সংখ্যা। 1.5 1.2 2 3 এইরূপ বিভিন্ন সংখ্যা দ্বারা কি করা হয়? এটি হচ্ছে প্রকাশ করা হয়। বুঝা গেল? এবার যদি বলে যে কোন বস্তুর রৈখিক বিবর্ধন 2 বলতে কি বোঝো? কি বলবে? যে কোন বস্তুর বা কোন প্রতিবিম্বের, বস্তু তো বলবে না, কোন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2 বলতে কি বোঝো? কোন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2 বলতে কি বোঝো? দেখো রৈখিক বিবর্ধন 2 মানে কি? দেখো 2 সমান প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার বাই আমি কি লিখবো? বাই বস্তুর আকার। প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। হয়েছে? তাহলে প্রতিবিম্বের আকার সমান কত হবে? প্রতিবিম্বের আকার সমান কত হবে? 2 গুণিতক বস্তুর আকার, 2 গুণিতক বস্তুর আকার। তার মানে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ। তাহলে কোন বস্তুর রৈখিক বিবর্ধন 2 বলতে বুঝি, সরি বস্তুর না, কোন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2 বলতে বুঝি ওই প্রতিবিম্বের আকার ওই বস্তুর আকারের দ্বিগুণ। যদি 3 বলে তাহলে 3 গুণ, বা উল্টা বলতে পারো বা সেম বলতে পারো যে কোন বস্তুর
কোনো প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2 বলতে বুঝি ওই প্রতিবিম্বের আকার এবং ওই বস্তুর আকার এর অনুপাত 2, বা বলতে পারো ওই প্রতিবিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ। বোঝা গেল? এবার এর মান আমরা 3টা বলেছিলাম, যে 1-এর সমান হতে পারে, 1-এর থেকে বেশি হতে পারে, আবার 1-এর থেকে কি হতে পারে, কম হতে পারে। যদি m এর মান 1-এর থেকে বেশি হয় তাহলে প্রতিবিম্ব আকারে কি বলা হয়েছিল, প্রতিবিম্ব আকারে কি হবে, বড়, মানে বিবর্ধিত লিখবো। কি লিখবো, বিবর্ধিত, যদি m এর মান 1-এর থেকে বড় হয়। যদি m এর মান 1-এর সঙ্গে সমান হয় তাহলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সঙ্গে সমান, তাহলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সঙ্গে সমান। আকারের সঙ্গে সমান। আর যদি m এর মান 1-এর থেকে কম হয় তার মানে কি হবে, তার মানে হচ্ছে প্রতিবিম্ব খর্বাকার। প্রতিবিম্ব তাহলে কি হবে, প্রতিবিম্ব হচ্ছে আকারে হচ্ছে খর্বাকার। বুঝা গেল? 1-এর থেকে বেশি হলে প্রতিবিম্ব আকারে বিবর্ধিত, 1-এর সমান হলে বস্তুর আকার প্রতিবিম্বের আকারের সঙ্গে সমান, আর যদি 1-এর থেকে কম হয় তাহলে প্রতিবিম্ব কি হবে, আকারে খর্বাকার। বুঝা গেল? তো পরবর্তী ক্লাসে আমরা এই গোলীয় দর্পণ দ্বারা বাকি যতগুলো চিত্র আছে সেগুলো সবগুলা বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থান নিয়ে হচ্ছে আলোচনা করব। হয়েছে?